তুমি যদি এইচএসসিতে প্লাস পেতে চাও তাহলে তোমার বুট কোশ্চেন সলভ করতেই হবে, এমসিকিউ সিকিউ এর জন্য বুট কোশ্চেন সলভ করতেই হবে। সো সবারই একটা আতঙ্কের নাম হচ্ছে যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ড, এই কোশ্চেনগুলো একটু টাফ হয়। সো আজকের ক্লাসে আমরা যশোর বোর্ডের সব এমসিকিউ সলভ করব। চলো ক্লাসটা শুরু করি। দেখো প্রথম এমসিকিউতে কি বলছে, টপ ডাউন পদ্ধতি ব্যবহার করা হয় কোনটিতে? টপ ডাউন এটা কিন্তু ইউজ করা হচ্ছে ন্যানো টেকনোলজিতে। এখন কথা হচ্ছে টপ ডাউন পদ্ধতি আসলে কি? এটা হচ্ছে কোনো একটা বড় আকৃতির কম্পোনেন্টকে সে ছোট আকৃতিতে কইরা আনে। এই ন্যানো টেকনোলজির দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। সো টপ ডাউনে কি করবে, টপ ডাউনে বড় থেকে ছোট বানায় ফেলবে, আর বটম আপে কি হবে, ছোট থেকে বড় হয়ে যাবে, উল্টা কাজ। সো ন্যানো টেকনোলজির দুইটা অ্যাপ্রোচ একটু তোমাদের মাথায় রাখতে হবে। দেখো এমসিকিউতে কি বলছে, এমসিকিউতে বলছে যে ক্রায়ো সার্জারির চিকিৎসা পদ্ধতিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? তার মানে ক্রায়ো সার্জারি জিনিসটা আসলে কি, ধরো আক্রান্ত বিভিন্ন কোষ থাকে, ধরো তোমার টিউমার হয়েছে, টিউমারের কিন্তু আক্রান্ত কোষ থাকে, এটার সার্জারি করতে হবে। এই সার্জারি করা কিভাবে করা হয়? আসলে এখানে তোমার খুবই নিম্ন তাপমাত্রায় আনা হয়, মানে তুমি ধরো এখানে তুমি সার্জারি করবা, এখানে তোমার পুরোটা বরফ করে ফেলতে হয়, একদম নিম্ন তাপমাত্রায় বরফের মতো করে ফেলতে হয়, যে এটা জমাট বাইধে ফেলতে হয়। এই যে নিম্ন তাপমাত্রা করার জন্য বিভিন্ন গ্যাস, যেমন হচ্ছে তোমার আর্গন গ্যাস, তারপরে নাইট্রোজেন গ্যাস, এগুলোকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট। এই এজেন্টগুলো অ্যাড করে কি করা হচ্ছে, মানে এটাকে বরফের মতো জমাট বাঁধা হচ্ছে। সো এর উপাদান কি ব্যবহৃত হচ্ছে, ক্রায়োজেনিক এজেন্ট। সো ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এমসিকিউতে কি বলছে, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল তাদের অবকাঠামো স্থাপন এবং পরিচালনায় কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে? এখন অ্যামাজনের যে ক্লাউড আছে, বা তোমার ক্লাউড আসলে কি, ক্লাউড হচ্ছে ধরো তুমি স্টোরেজ ভাড়া নিচ্ছ, ধরো তুমি কি করো, তুমি ধরো ই কমার্স ওয়েবসাইট চালাচ্ছ, তুমি প্রচুর কাস্টমারের ডিটেলস তুমি রাখবা। এখন এত কাস্টমারের ডিটেলস রাখার জন্য তোমার কি লাগবে, তোমার সার্ভার লাগবে। সো তুমি কি করবা, তুমি এই যে অ্যামাজনের কাছ থেকে তুমি সার্ভার কিনতে পারো, যেমন হচ্ছে ইবালি কিন্তু অ্যামাজনের কাছ থেকে সার্ভার ভাড়া নিত। আসলে তুমি কি করবা, ওদের তুমি টাকা পে করতে হবে, এই সার্ভারগুলো বা স্টোরেজগুলো সে দিচ্ছে এটার জন্য তোমাকে টাকা পে করতে হবে। অ্যামাজনের একটা সার্ভার হচ্ছে EC2 সার্ভার, তারপর মাইক্রোসফটের জন্য উইন্ডোজের সার্ভার আছে, তারপর তোমার হচ্ছে গুগলের জন্য বিভিন্ন ওয়েবটিভি সার্ভার আছে, তোমরা তো জানো। সো এই সার্ভারগুলো আসলে কি, এই সার্ভারগুলো হচ্ছে পাবলিক কেন, যে তুমি টাকা দিলে তুমি সার্ভিস পাবা, এগুলো কিন্তু পাবলিক, এটা কিন্তু প্রাইভেট না। সো তুমি টাকা দিলে তুমি সার্ভিস পাবা, আমি টাকা দিলে আমি সার্ভিস পাবো, এটা হচ্ছে পাবলিক। সো এটা একটু এই টাইপের এমসিকিউ আসছে। দেখো এরপরে এমসিকিউতে কি বলছে, স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ, স্টার মানে কি, ধরো মাঝখানে কি থাকবে, মাঝখানে একটা হাব থাকবে, হাব বা সুইচ থাকবে, তার সাথে কি থাকবে, অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকবে, এরকম স্টারের মতো থাকবে। সো সবগুলো কম্পিউটার কি একটা কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে যুক্ত থাকতেছে। সো কেন্দ্রীয় হাবের মাধ্যমে কিন্তু তারা যুক্ত থাকে। দেখো এমসিকিউতে কি বলছে, আফরা HTML ব্যবহারিক ক্লাসে nature.jpg নামে একটা এত সাইজের ছবি অ্যাড করছে। তাহলে একটা ছবির নাম দেওয়া আছে, আমরা তো জানি ছবি অ্যাড করার জন্য আমার কি ট্যাগ ইউজ করতে হবে, আমার ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। এই ছবির ভিতরে সোর্স বলতে হবে, SRC হচ্ছে সোর্স, ছবির নামটা আসলে কি nature.jpg। সো এখানে দিতে হবে nature.jpg। সো তুমি নাম দিয়ে ফেললা, এইটা মাথায় রাখতে হবে। এই যে সাইজ দেওয়া আছে, প্রথমটা হচ্ছে উইথ, তার মানে পরেরটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইট। সো এটা একটু মাথায় রাখতে হবে, প্রথমটা উইথ থাকে, পরেরটা হাইট থাকে। অনেকে চিন্তা করে যে প্রথমটা হাইট পরেরটা উইথ, না, প্রথমটা থাকে উইথ, পরেরটা হচ্ছে হাইট। সো তুমি কি বলবা, উইথ হচ্ছে কত 700, আর হাইট হচ্ছে কত, হাইট হচ্ছে 500। সো এটা হচ্ছে আমাদের সেই HTML কোড। সো আমরা একটু চেক করি, এখানে দেখো এখানে কিন্তু এই যে এই কোটেশন দেয় নাই। সো ক নাম্বারটা হচ্ছে না। খ নাম্বারে কি করছে, খ নাম্বারে দেখো ইমেজের এই যে এটা শেষ করা যাবে না, এটা কিন্তু আমরা এখানে শুরু করছি, এটা কিন্তু শেষ হয়েছে এইখানে। সো খ নাম্বারটা হচ্ছে না। গ নাম্বারটা চেক করি, সো এটা তো ঠিক আছে, এখানে কোটেশন হবে, এটা ঠিক আছে, গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঘ নাম্বার একটু চেক করি, ঘ নাম্বারে কিন্তু গ নাম্বার ওরা কি করছে, যে ইমেজ ট্যাগের শুরু, দেখো এখানে কিন্তু ইমেজ ট্যাগের কিন্তু শেষ ট্যাগ নাই। সো এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা শেষ ট্যাগ, এরকম কিছু নাই। সো ইমেজ ট্যাগ হচ্ছে কি এমটি ট্যাগ, যার শুরু আছে কিন্তু শেষ ট্যাগ নাই।
সো গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এমসিকিউতে কি বলছে, উদ্দীপকটি পড়ো এবং 6 এবং 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। বলছে যে নিচের লজিক সার্কিটটির আউটপুটের সমীকরণ কোন গেটের সমতুল্য। তাহলে এখানে দেখতে হবে যে দেখো এখানে প্রথমে কি আছে, এখানে এ থেকে টান দিছে, এখানে বি থেকে টান দিছে, তারপর কি করছে এন একটা ন্যান্ড গেট ইউজ করছে, মানে গুণ করে বার করতে হবে। সো এ আর বি গুণ করবা তারপর বার করবা। এখানে খেয়াল করো এ থেকে টান দিছে আবার আরেকটা এ নিছে, এ ইন্টু এ আবার বার, এটা করলে কি হবে আমরা তো জানি এ ইন্টু এ মানে কত, এ ইন্টু এ মানে এই হবে, দুইটা জিনিস সেম থাকলে একবার লেখা যাবে। সো এটা হচ্ছে এ বার লেখাই যাবে, এখানে হবে এ বার। এখানে দেখো বি থেকে টান দিছে আরেকটা বি থেকে টান দিছে, সো বি ইন্টু বি সমান কি পাবা বি বার। এই দুটো আবার গুণ করছে, এখানে আবার একটা ন্যান্ড করছে, দুইটা গুণ করলে নট করবা। সো এ বার আর বি বার গুণ করবো, গুণ করে উপরে নট করব, তারপরে কি এটা আর এটা কি করব গুণ করব, তারপরে নট করব, তাহলে আমি এক্স এর মানটা পেয়ে যাব। চলো আমরা একটু বাকিটুকু করে ফেলি। সো এই পর্যন্ত আমরা আনতে পারছি। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এ ইন্টু বি তার উপর বার, এটা কি লেখা যাবে, এটা লেখা যাবে এ বার প্লাস বি বার। কারণ হচ্ছে এই যে মর্গানের সূত্র ফেললে এখানে যদি গুণ থাকে এখানে হয়ে যাবে যোগ, আর এই ছাড়টা এই বড় ছাড়টা ভাঙে এর উপরে চলে যাবে, বির উপরে চলে যাবে। সেমভাবে যদি আমি এটার একটু সিম্পলিফাই করা ট্রাই করি তাহলে কি লেখা যাবে দেখো, এইখানে আছে এই যে এই ছাদটা যদি আমি ভাঙতে চাই তাহলে এই ছাদের নিচে কে কে আছে, এই ছাদের নিচে আছে হচ্ছে এ বার আর একটা আছে বি বার, আছে গুণ, মাঝখানে গুণ থাকলে তুমি দিয়ে দেবা যোগ, এই ছাদটা ভেঙে এর উপরে যাবে এর উপরে যাবে। যদি যাই আমরা তো জানি কোনো কিছুর উপর দুইটা ছাদ থাকলে কি দুইটা ছাদ ভেঙে চলে যাবে। সো আলটিমেটলি আমরা পাবো এ প্লাস বি। সো এখানে পাচ্ছি হচ্ছে এ প্লাস বি, তার মানে এখানে আমরা কি পাচ্ছি, এখান থেকে যাচ্ছে হচ্ছে এ প্লাস বি, আর এখান থেকে যাচ্ছে এই মানটা, এই দুটা মান আবার কি করতে হবে গুণ করতে হবে, গুণ করে আবার নোট করতে হবে। সো আমরা আলটিমেটলি কি পাইছি দেখো, একটা পাইছি হচ্ছে এ প্লাস বি, আরেকটা কি পাইছি এ বার প্লাস এই যে এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার, এই দুইটা মান কি করতে হবে গুণ করতে হবে, তারপর কি করতে হবে বার করতে হবে, যেহেতু এখানে আমরা কি ইউজ করছি একটা ন্যান্ড গেট ইউজ করা হয়েছে। সো এখানে যদি আমরা গুণটা করি দেখো তাহলে কি হচ্ছে, এর সাথে গুণ করে ফেলো, তাহলে এর সাথে এবার গুণ করলে কি হবে এ বার, এর সাথে বি বার গুণ করলে কি পাবা এ বি বার, আবার কি বির সাথে এবার গুণ করলে কি পাবা এ বার বি, আবার বির সাথে বি বার গুণ করলে আমরা কি পাবো বি বি বার, এই জিনিসটা আমরা পাচ্ছি। সো আমরা তো জানি এ এবার সমান কি হবে, আমরা তো জানি এ এবার সমান হয় 0, আবার বি বি বার সমানও কি হবে 0, দুইটা মান 0 হলে তো কোনো, তার মানে আমরা আলটিমেটলি আমরা পাচ্ছি এ বি বার প্লাস এ বার বি, কারণ এই দুইটা মান হচ্ছে 0, 0 কোনো কিছুর সাথে যোগ করলে তো মানও চেঞ্জ হয় না। এখন খেয়াল করো এটা কি গেট, আমরা তো জানি এটা হচ্ছে এক্সর গেট, যে এ একজনের উপর ছাদ আছে আর একজনের উপর নাই, আরেকজনের উপর আছে আরেকজনের উপর নাই, আমরা তো জানি এক্সর গেট। এক্সর গেটের আউটপুট কি আমরা তো জানি এটা হচ্ছে একটা এক্সর গেট, এক্সর গেটের আউটপুট হচ্ছে এ এক্সর বি, এটা হচ্ছে আউটপুট, এর মান কত এ বার বি প্লাস এ বি বার, এটা তো আমরা জানি। সো একজনের উপর ছাদ আছে আরেকজনের উপর নাই, আরেকজনের উপর আছে আরেকজনের উপর নাই। সো দেখো এখানেও খেয়াল করো এর উপর ছাদ নাই, এখানে এর উপর আছে, আবার বির উপর আছে এখানে আবার নাই। সো এটা হচ্ছে এক্সর গেট। সো এ এক্সর বি আর উপরের এই ছাদ তো আছে, সো ভিতরের টুকুর মান হচ্ছে এক্সর গেট, এক্সরের উপর নট করছো তার মানে এটা কি গেট এক্স নর গেট। সো আমরা কিন্তু অ্যান্সারটা পাই গেলাম, এটা হচ্ছে একটা এক্স নর গেট, ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরের কোশ্চেনে বলছে কি 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। সো এক্স নর গেট কিন্তু আমরা পাইছি। এখন এখানে বলছে যে উদ্দীপকের সার্কিটের ইনপুট এবিসি যদি হয় তাহলে এক্স ইকুয়াল 1 কখন হবে, এক্স নর গেট, এক্স নর মনে রাখতে হবে। এক্স অর গেটের ক্ষেত্রে আমি আগে এক্স অরেরটা পড়াই নেই, তারপর এক্স নর তুমি ইজিলি পারবা। এক্স অরের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 1, এই একটা জিনিস মাথায় রাখলে হয়ে যাবে। বিজোড় সংখ্যক ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে তুমি আউটপুটে বলবা 1, এটা হচ্ছে এক্স অরের ক্ষেত্রে। তাহলে এক্স নরের ক্ষেত্রে কি হবে যে এই বিজোড় সংখ্যকের জায়গায় তুমি জাস্ট কি করবা জোড় সংখ্যক বলবা, যে জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 1। সো জোড় সংখ্যক থাকলে আউটপুট হবে 1। এখন এটা আসলে কি মিন করতেছে, জোড় সংখ্যক 1 থাকলে, জোড় সংখ্যক 1 থাকলে এখন খেয়াল করতে হবে যেহেতু 3টা ইনপুট তাহলে আমি 1 খুঁজবো কয়টা আছে। দেখো এখানে 1 আছে কয়টা, এখানে 1 আছে হচ্ছে একটা, এখানে 1 আছে একটা যদি 1 থাকে তাইলে 1 আছে একটা, এক কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা,
ওয়ান হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা যদি হয়, আমরা তো জানি জোড় সংখ্যক থাকলে হচ্ছে কি, জোড় সংখ্যক থাকলে আউটপুট 1, তাহলে বেজোড় সংখ্যক থাকলে আউটপুট কত হবে 0। তার মানে এই তিনটা আউটপুটের জন্য আউটপুট আসবে 0, কিন্তু আমার তো বলছে আউটপুট 1 বানাইতে হবে। সো ক নাম্বারটা অপশন ভুল, এটা আমাদের হবে না। খ নাম্বার একটু তাকাই, এখানে 1 আছে কয়টা, এখানে 1 আছে একটা, এক কি সংখ্যা, এক হচ্ছে বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা হলে আউটপুট আসে 0, এটা তো আমরা বললাম। সো গ নাম্বারটা চেক করি, গ নাম্বারে চেক করতে যাই দেখলাম আমার 1 একটাও নাই। আমি তো 1 খুঁজি, 1 একটাও নাই, 1 আছে 0 সংখ্যক, 0 কিন্তু একটা জোড় সংখ্যা, যেহেতু 0 একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যক হলে আউটপুট কি আসবে 1 আসবে। সো গ নাম্বারটা কিন্তু আমাদের হচ্ছে অ্যান্সার। এখানে যদি চেক করো ঘ নাম্বারটা অপশনটা একটু চেক করে দেখো, এখানে 1 আছে একটা, এক কি সংখ্যক, বেজোড়, এক হচ্ছে বেজোড় সংখ্যক। সো যদি তোমার এখানে বলতো যে এর মান হচ্ছে 1, বির মান 1, সির মানও 1, তাহলে কি হইতো দেখো 1 আছে কয়বার, একবার, দুইবার, তিনবার, 3 কি সংখ্যা বেজোড় সংখ্যা, তখনও কিন্তু আউটপুট 0 হইতো। যদি এরকম হইতো এটা দিল 0, তাহলে 1 আছে কয়বার, একবার, দুইবার, 2 কি সংখ্যা জোড় সংখ্যা, তাহলে তখন কিন্তু এর ক্ষেত্রে কিন্তু আমরা আউটপুট পাইতাম 1, যেহেতু 1 আছে দুইবার জোড় সংখ্যক আছে। সো এই টাইপের এমসিকিউ হইতেই পারে। এমসিকিউ থেকে বলছে সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা, তার মানে কম্পিউটার ডিরেক্ট বুঝতে পারে কোন ভাষা, এটা হচ্ছে মেশিন ভাষা, যেটা তোমরা তো জানো। সো মেশিন ভাষা কম্পিউটার ডিরেক্ট বুঝতে পারে। সো মেশিন ভাষা লেখা হচ্ছে কি, বাইনারিতে লেখা হয়, এজন্য একটু কমপ্লেক্স। বলছে নিচের কোনটি HTML কোড, তার মানে সঠিক HTML কোড, তার মানে এখানে কোনো কোডে একটা ভুল দেওয়া আছে। এখানে দেখো কোনো ট্যাগ ইউজ করে নাই, সো ক নাম্বার তো হওয়ার কোনো কোশ্চেনই নেই। খ নাম্বার একটু চেক করি, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছে, এখানে হাইপার রেফারেন্স দিছে, তুমি একটা রেফারেন্স দিলো ঠিক আছে, তারপর কি অ্যাঙ্কর ট্যাগ শেষ করছে। সো খ নাম্বারটা কিন্তু কোনো ভুল নাই। গ নাম্বার একটু চেক করি, তাও দেখো এখানে আছে সাইজ, সাইজ দিলে হবে না, ফন্ট ট্যাগের ভিতরে বলতে হবে সাইজ ইকুয়াল এত বলে দিতে হবে। সো ফন্ট ট্যাগ ইউজ করতে হবে, এটা কিন্তু ইউজ করে নাই। সো গ নাম্বারও হচ্ছে না। ঘ নাম্বারে টেবিলের ভিতরে রোজ পেন তো ইউজ করা হয় না। সো টেবিলের ভিতরে তুমি কি ইউজ করতে পারবা, চাইলে তুমি বর্ডার ইউজ করতে পারবা, বর্ডার বলে দিতে পারো 1 2 3। সো একটা টেবিলের বর্ডার, এই যে চারপাশে যে বর্ডার তৈরি হয়, এই যে বর্ডারগুলা, এই বর্ডার তুমি 1 দিলে বর্ডার নর্মাল থাকবে, 2 দিলে আরেকটু মোটা হবে, 3 দিলে আরো মোটা হবে। সো বর্ডার দেওয়া হয়। তারপরে কি এর ভিতরে থাকে হচ্ছে একটা টিডি থাকে, রো বরাবর কাজ করব, তারপরে কি টিডি থাকে, আরেকটা কি থাকে টেবিল হেডার। এর ভিতরে তুমি চাইলে রোজ পেন কলস পেন, এই যে এখানে তুমি চাইলে রোজ পেন দিতে পারো, কলস পেন দিতে পারো। সো ঘ নাম্বারটা কিন্তু হবে না। এমসিকিউতে কি বলছে, ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়, এটা তো আমরা তো জানি, রক্ত ব্যবহার করা হয়। এখানে কি বলছে, একটা সংখ্যা দেওয়া আছে যে বলছে রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কত বিট প্রয়োজন, -293। একটা জিনিস খেয়াল করো যে +293 যদি তুমি করো, চিন্তা করো যে এই মানটা নেগেটিভ আছে, কিন্তু তার মানে 2 এর পরিপূরকের বিষয়টা আসে এখানে। একটা জিনিস মাথায় রাখবা, 127 বেশি হলে, একটা সংখ্যা 127 বেশি হলে তোমার 16 বিট দরকার হবে, 16 বিট নিয়ে কাজ করতে হবে। 2 এর পরিপূরকের ক্ষেত্রে 127 পর্যন্ত যদি হয়, 127 পর্যন্ত হলে তুমি 8 বিট নিয়ে কাজ করবা। 127 বেশি হলে তুমি কি করবা, 16 বিট নিয়ে কাজ করতে হবে। যেহেতু 127 বেশি, এজন্য হবে কি 16 বিট দরকার। কেন দরকার, এটা যদি আমি একটু এক্সপ্লেন করি যে কেন 127, রেঞ্জটা 127। চিন্তা করো যে আমরা যদি 8 বিটে একটা সংখ্যা রিপ্রেজেন্ট করি, 8 বিটে রিপ্রেজেন্ট করলে চিন্তা করো যে ধরো একটা সংখ্যা +5 এর বাইনারি মান কত 101, 3 বিট চলে গেছে, সামনে কি 5টা শূন্য দেই, 3 4 5টা শূন্য দেই, তার মানে একটা সংখ্যা রিপ্রেজেন্ট করতে আমার 8 বিট লাগতেছে, নর্মালি 8 বিট লাগতেছে। এখন খেয়াল করো এই যে এই বিটটাকে আমরা কি বলি, সাইন বিট বা চিহ্ন বিট। এই বিটটা যদি কি হয়, এই বিটটা যদি তোমার 0 হয়, তার মানে সংখ্যাটা হচ্ছে ধনাত্মক। এই বিটটা যদি 1 হয়, তাহলে কি সংখ্যাটা ঋণাত্মক। তার মানে এই বিট বাদ দিয়ে কাজ করতে হবে, এই বিটে কিন্তু হাত দেওয়া যাবে না, কারণ হচ্ছে এই বিটটা রিজার্ভ, যে এটা হয় ধনাত্মক বোঝাবে অথবা ঋণাত্মক বোঝাবে। তার মানে বাকি 7 বিট নিয়ে কাজ করতে হবে। তার মানে একটা সংখ্যা ধরো 0 আর বাকি সব 1 করে ফেললাম, 1 2 3 4 5 6 7, এই যে সংখ্যাটা আছে, তাহলে তো 8 বিট হয়েছে। দেখো এখানে 8 বিট হয়েছে। এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার মান হচ্ছে 127। এজন্য
127 পর্যন্ত গেলে আমরা 8 বিট নিয়ে কাজ করি। যখনই 128 করবা, 128-এর বাইনারি মান জানো কত? 128-এর বাইনারি মান হচ্ছে সামনে 1 চলে আসবে, বাকি 7টা 0 আসবে। দেখো এখানে কিন্তু এই 8 নাম্বার বিটে কিন্তু 1 চলে আসছে, তাইলে এই 1 চলে আসলে তো আমি তো এটা চিহ্নের জন্য রেখে দিছি, এটা তো আমি হাত দিতে পারবো না। এজন্য তোমার তখন 8 বিট নিয়ে কাজ করলে হয় না, তখন তোমার 16 বিট নিয়ে কাজ করতে হয়। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হইছো। দেখো এখানে কি বলছে, দুটি সংখ্যার পার্থক্য এটা হচ্ছে হেক্সাডেসিমেলে দেওয়া আছে। 1f সংখ্যাটা কি হেক্সাডেসিমেলে দেওয়া আছে, প্রথম সংখ্যাটা এত হলে দ্বিতীয় সংখ্যাটি কত, তার মানে দুইটা সংখ্যার পার্থক্য দেওয়া আছে। তাইলে এক কাজ করি, 1f যেহেতু এটা কি এটা দেওয়া আছে দশমিকে, সো আমি এই মানটাকে দশমিকে নিয়ে ফেলি, তাহলে দুইটা সংখ্যার পার্থক্য আমি দশমিকে নিয়ে ফেলি। তাহলে 1f কি আছে, হেক্সাডেসিমেলে আছে, একে আমি কি নিব, দশমিকে নিব। কিভাবে নিব, এই যে 1f লিখবো, তাইলে f মানে কত, f মানে তো আমরা জানি 15 ইন্টু এর ভিত্তি কত 16, সো এর উপর মনে মনে চিন্তা করবো 0, এর উপর চিন্তা করবো মনে মনে 1, মানে পাওয়ার চিন্তা করবো 0, সো 16 টু দি পাওয়ার 0, আর এখানে কি 16 টু দি পাওয়ার 1 চিন্তা করবো, সো 1 ইন্টু 16 টু দি পাওয়ার 1, এই দুইটা মান বের করব। সো এটা যদি বের করি তাহলে তো কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে তো 1 হয়ে যায়, আলটিমেটলি পাবো 15, এখানে কত পাবো 16 আর 15 যোগ করলে কত হচ্ছে 31, তার মানে এই মানটা কিন্তু দশমিকে নিলে হবে 31। এই মানটা তুমি ক্যালকুলেটর করতে পারবা, এই যে প্রসেসটা করলাম এটা কিন্তু ক্যালকুলেটরে বের করা যায়, সো তোমার টাইম সেভ হবে। সো ক্যালকুলেটর কীভাবে ইউজ করতে হয় একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সো তুমি চাইলে দেখে নিতে পারো। তাহলে দেখো এটা কিন্তু আমরা পাইছি 31, তার মানে বিষয়টা হচ্ছে দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে 31, একটা সংখ্যা হচ্ছে 58, তাহলে একটা সংখ্যা যদি 58 হয় আরেকটা সংখ্যা কত, তার মানে বিষয়টা হচ্ছে কি 58, এই যে আরেকটা সংখ্যা কত হইতে পারে, চিন্তা করো তো, যে 58 থেকে আমি একটা সংখ্যা বাদ দিচ্ছি, তাহলে আমি ধরলাম সংখ্যাটা x, বাদ দিলে আমি পাচ্ছি 31, তাহলে x এর মানটা কত পাবো, দেখো তো আমরা বলতে পারবো x এর মানটা হচ্ছে 51 থেকে কি করব, 58 থেকে 31 আমরা বাদ দিব, 58 থেকে 31 বাদ দিলে আমরা কত পাচ্ছি, দেখো এখানে পাবো 7, এখানে পাবো 2, তার মানে 27 আসার কথা। তার মানে আমরা তো জানি যে 27 আর 31 যোগ করলে কি হবে, 58 হবে, এটা তো আমরা বলতে পারছি। তার মানে এই সংখ্যাটা কিন্তু আমরা কিন্তু জানি দশমিকে। এখন অপশনে একটু তাকাও, সবগুলাই কিন্তু দেওয়া আছে কিসে, বাইনারিতে, তার মানে 27-এর কি বের করতে হবে, বাইনারি মানটা বের করতে হবে। চলো আমরা 27-এর বাইনারি মানটা বের করি। তাহলে 27-কে কি দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে কত পাবো, ভাগ করলে পাবো 13 × 26, ভাগশেষ কত আসবে, ভাগশেষ আসবে 1, আবার 2 দ্বারা ভাগ করব, 6 × 12, হাতে থাকবে 1, আবার 2 দ্বারা ভাগ করব 3, ভাগশেষ 0, আবার 2 দ্বারা ভাগ করব, 2 × 1 = 2, ভাগশেষ 1, আবার 2 দ্বারা ভাগ করব, 0, এখানে ভাগশেষ হবে 1, তার মানে নিচ থেকে উপরে যাইতে হবে। তো প্রথমে আসবে এই 1, তারপরে এই 1, তারপরে 0, তার মানে 1 1 0, তারপরে কি 1 1। সো এটা হচ্ছে আমাদের বাইনারি মান। সো অপশনগুলো একটু চেক করি, 1 1 0 1 1 1 1 0 1 1, ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সো এই টাইপের ট্রিক এমসিকিউ হইতে পারে। সো তুমি এই মানটা তুমি চাইলে ক্যালকুলেটরে করে নিবা, তাহলে টাইম সেভ হবে। দেখো এখানে কি বলছে, আরিশার বাবা গৃহস্থালির কাজে সহায়তা করতে সক্ষম একটি যন্ত্র তৈরি করলেন। আচ্ছা, যে যন্ত্রটা কি করবে, ঘর পরিষ্কার করবে, রান্না বান্না করবে, আচ্ছা বুঝলাম। তাহলে এই যন্ত্রটা নিয়ন্ত্রণ মাধ্যম কোনটি, তার মানে একটা যন্ত্র নিয়ন্ত্রণ করতেছে, ধরো তোমার মোবাইলটা নিয়ন্ত্রণ করতেছে কে, প্রসেসর। সেমভাবে একটা জিনিসেরও কিন্তু তো আমরা মানুষ, আমাদের নিয়ন্ত্রণ করতেছে কে, ব্রেন, মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে। সেইভাবে একটা রোবট বা একটা তুমি যাই বানাও, সো এর নিয়ন্ত্রণ করবে কে, নিয়ন্ত্রণ করবে হচ্ছে প্রসেসর, কিন্তু নিয়ন্ত্রণ করবে। আর পাওয়ার কি করবে, তোমার পাওয়ার কি করে নর্মালি, যে তোমার মোবাইলে পাওয়ার দিলে কি হয়, চার্জ হয়, চার্জ হলে কি অ্যাক্টিভ থাকে, সো এটা কিন্তু নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করার কাজটা করে হচ্ছে প্রসেসর। এখানে কি বলছে যে কোন কোন ক্ষেত্রে যন্ত্রটির ব্যবহার রয়েছে, তার মানে তুমি যে এই যে বানাইলা, এই যে রোবট বা একটা যন্ত্র বানাইলা, এটা কিন্তু পুরাটাই হচ্ছে রোবটের মতো চিন্তা করতে পারো। এই রোবটটা কি, রোবট কিন্তু তোমার সামরিক ক্ষেত্রে ইউজ করা হবে, কারণ হচ্ছে এখন যুদ্ধ অনেক ক্ষেত্রে চেষ্টা করতেছে রোবট দিয়ে যাতে যুদ্ধ করা যায়, কারণ হচ্ছে মানুষের জীবনের তো দাম আছে। সো রোবটের এই জন্য রোবট দিয়ে পরীক্ষা নিরীক্ষা কিন্তু হচ্ছে। চিকিৎসার ক্ষেত্রেও সার্জারি করার ক্ষেত্রে যাতে একুরেটলি করতে পারে, রোবট যদি ওইভাবে রোবটের লার্ন করাইতে পারে, বড় যদি শিখাইতে পারে কিভাবে চিকিৎসা করতে হবে, সো তুমি কিন্তু এটা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। ম্যানুফ্যাকচারিং মানে ধরো অনেক জিনিসপত্র তুমি বানাচ্ছ বিভিন্ন, এখন তো তোমরা দেখছো যে এখন কিন্তু অনেক দেশে ফল তোলার ক্ষেত্রে কিন্তু তোমার রোবট ইউজ করে। সো
অনেক ডিভাইস বানাইতে গেলেও কিন্তু রোবট ইউজ করতেছে। সো এটা কিন্তু হচ্ছে তিনোটাই কিন্তু অ্যান্সার হবে। সো এটা কিন্তু হবে অ্যান্সার 1 2 3। এখানে কি বলছে, কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়। তার মানে এটা হচ্ছে বেস। ধরো দশমিকের আমরা জানি অঙ্ক কয়টা, অঙ্ক হচ্ছে 10টা, এই জন্য বেস বা ভিত্তি হচ্ছে 10। অক্টালে কত, অক্টালে অঙ্ক হচ্ছে 8টা, এর জন্য অক্টালের ভিত্তি কত, অক্টালের ভিত্তি হচ্ছে 8। আই থিঙ্ক এটাতে সমস্যা নাই। ইন্টারপ্রেটারের কাজ কি, এখানে ইন্টারপ্রেটার কি করবে, ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন বাই লাইন কিন্তু তোমার প্রোগ্রামটা রান করবে। সো এক লাইন করে অনুবাদ করে, ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আর একটা হচ্ছে কম্পাইলার কি করবে, একসাথে রান করবে। এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা একটু বুঝতে হবে। যে ধরো তুমি অনেক লাইনের প্রোগ্রাম লেখছো, সি প্রোগ্রাম লেখছো, এই লাইন আগে রান হবে, এই লাইনে ভুল থাকলে পরের লাইনে সে যাবেই না যদি ইন্টারপ্রেটার হয়। আর কম্পাইলার কি করবে, সবগুলা লাইন একসাথে রান করবে হচ্ছে কম্পাইলার। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখানে কি বলছে, রাজু ইন্টারনেট হতে ছবি এবং ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করে আবার মাঝে মাঝে প্রিন্টও করে। তার মানে সে ছবি ফাইল কি করতে পারতেছে, প্রিন্টও করতে পারতেছে। তার মানে প্রিন্টারের একটা এখানে বিষয় আছে। আচ্ছা বুঝলাম। এখানে বলছে যে রাজুর ফাইল সংরক্ষণে কোন প্রোটোকল ইউজ করা হয়। তার মানে সে ছবি প্রিন্ট করতেছে, সে ছবি আপলোড করতেছে বা ডাউনলোড করতে পারতেছে। আপলোড বা ডাউনলোডের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে এফটিপি প্রোটোকল। এটাকে বলা হয় ফাইল ট্রান্সফার প্রোটোকল। তার মানে সে আপলোড ডাউনলোডের ক্ষেত্রে আপলোড, আরেকটা হচ্ছে ডাউনলোড, এই দুটার ক্ষেত্রে এফটিপি প্রোটোকল ইউজ করা হয়। আপলোড ডাউনলোডের ক্ষেত্রে এফটিপি প্রোটোকল ইউজ করা হয়। এইচটিটিপি কি, ব্রাউজিংয়ে আমরা যে গুগল ক্রোমে ব্রাউজ করি বা কোনো কিছু সার্চ করি, এর জন্য কিন্তু এইচটিটিপি প্রোটোকল কাজ করে। সো আর তোমার এসএমটিপি কি, এসএমটিপি হচ্ছে ইমেলে ইউজ করা হয় মেইনলি। আচ্ছা দেখো এখানে কি বলছে, রাজুর প্রিন্টের কাজে ট্রান্সমিশন মূর্তির বৈশিষ্ট্য। তার মানে রাজুরের কিন্তু এখানে প্রিন্টারের কাজ করতেছে। প্রিন্টারে কিন্তু তুমি একসাথে কিন্তু তুমি ধরো তুমি একসাথে কিন্তু এটা কিন্তু হাফ ডুপ্লেক্স মোড। এটা কোন মোড, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। তুমি একসাথে কিন্তু করতে পারবা না। সো তুমি ডাটা সেন্ড করতেছো, সেন্ড করার সাথে সাথে তুমি পাই যাবে এমন না, তুমি আগে সেন্ড করতে হবে তারপর তুমি পাবা। এটা কিন্তু হাফ ডুপ্লেক্স। সো এখানে কিন্তু তুমি একসাথে কিন্তু পাবা না। তোমরা বলছে প্রেরক এবং প্রাপক যে কোনো সময় ডাটা প্রেরণ এবং গ্রহণ করে না, প্রেরণ গ্রহণ একসাথে হবে না। সো 1 নম্বর অপশন হবে না। 2 নম্বর অপশনে বলছে যে জটিল সার্কিট ছাড়া বাস্তবায়ন করা যায়। হ্যাঁ, জটিল সার্কিট ছাড়া তুমি বাস্তবায়ন করতে পারবা। ট্রান্সমিশন দক্ষতা বেশি, এটাও কিন্তু হবে। সো নিচের কোনটি সঠিক, 1 নাম্বারটা হচ্ছে না, তার মানে 2 আর 3 কিন্তু হচ্ছে অ্যান্সার। তারপরে এমসিকিউতে কি বলছে, নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাসকে কি বলে। তার মানে এই যে যতগুলো কম্পিউটার আছে, এই যে একটা কম্পিউটার আর একটা কম্পিউটার, এদের সংযোগ বিন্যাস, তার মানে এটা হচ্ছে টপোলজি। কারণ টপোলজির মাধ্যমে তো ধরো বাস টপোলজিতে কি হয়, যে একটা মেইন তার থাকে যার সাথে কি সবাই যুক্ত থাকে। সো এরকম সবগুলো কম্পিউটার যুক্ত বা এই সংযোগ বিন্যাসকে আমরা কি বলবো, একটা টপোলজি বলবো। আই থিঙ্ক এটা তো সমস্যা নাই। এটাতে বলছে যে ইনভার্টার হিসাবে কাজ করে কোনটি। নট গেট হচ্ছে ইনভার্টার হিসাবে কাজ করে। ইনভার্টার কারণ হচ্ছে এখানে ইনপুট যদি দেয় 1, আউটপুটে পাবা 0, মানে উল্টা পাবা, এই জন্য হচ্ছে ইনভার্টার হিসাবে কাজ করে। তারপরে বলছে কি, প্রোগ্রাম রান করলে আইসিডি লেখাটা কয়বার প্রদর্শিত হবে। তাহলে দেখো এখানে প্রোগ্রামটা বলছে, দেখো প্রোগ্রামে বলছে যে এক্স এর মান 5 থেকে শুরু হচ্ছে 14 ছোট পর্যন্ত কত করে বাড়তেছে, 3 করে বাড়তেছে। তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 5, 5-এর পরে কত হবে, 3 করে বাড়লে 5-এর পরে হবে 8, 8-এর পরে কত হবে 11, 11-এর পরে কত হবে 14, 14-এর পরে কত হবে 14-এর পরে হবে 17, এইভাবে কিন্তু বাড়বে। কথা হচ্ছে 14 সমান অথবা ছোট হইতে হবে, তার মানে 17 হবে না, 14 পর্যন্ত যাবে। তার মানে এক্স এর মানটা এই 4টা মান সম্ভব। তারপরে কি বলছে, যদি এক্স এর মান হয় 11 তাহলে তুমি ব্রেক করে ফেলো। তাইলে এক্স এর মান 11 হইলেই ব্রেক করে ফেলবে। ব্রেক কি করবে, এই লুপ থেকে একেবারে বের করে দিবে। তার মানে 5-এর জন্য আইসিডি লেখাটা একবার প্রিন্ট হবে, 8-এর জন্য একবার আইসিডি লেখা প্রিন্ট হবে, 11 যখন যাবে তখন সে লুপ থেকে এই লাইনটা সত্য হয়ে যাবে। তখন এই লাইনটা সত্য হলে ব্রেক কাজ করবে, ব্রেক কাজ করলেই লুপ থেকে বের করে ফেলবে। সো নিচের লাইনে আর যাবেই না। সো 11-এর জন্য কিন্তু আইসিডি লেখাটা প্রিন্ট হবে না। তার মানে 5-এর জন্য হয়েছে, 8-এর জন্য হয়েছে, 2বার প্রিন্ট হয়েছে। সো ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপরে বলছে যদি ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করা হয় তাহলে কতবার লেখাটা প্রিন্ট হবে। সো এই ব্রেকের জায়গায় এখন তুমি কি ইউজ করলা, কন্টিনিউ ইউজ করলা, কন্টিনিউ।
তেমন আমি তো দেখলাম এক্স এর মান কি কি সম্ভব, 5 সম্ভব, 8 সম্ভব, 11 সম্ভব, 14 সম্ভব। এখন চিন্তা করো যে 5 এর জন্য ভিতরে যাবে, এই কন্ডিশন মিথ্যা হবে, তখন মানে 5 এর জন্য তো আইসি লেখা প্রিন্ট হবে, 8 এর জন্য প্রিন্ট হবে। এখন 11 জন্য যখন প্রিন্ট যাবে তখন এই কন্ডিশন সত্য, কারণ এক্স এর মান তো 11, এখন 11 হয়ে গেছে। 11 হয়ে গেলে কন্টিনিউ কি করবে, কন্টিনিউ হচ্ছে যখন এই কন্টিনিউ কি করবে, এই কন্টিনিউয়ের নিচে যত লাইন আছে একটাও রান হবে না। তখন যখন কন্টিনিউ কাজ করতেছে তখন এই প্রিন্টএফ কাজ করবে না, কারণ এর নিচের লাইনে যা আছে এগুলা রান হবে না। সে কি করবে, সে একেবারে ব্রেক কি করবে, একেবারে বের করে দিবে লুপ থেকে। এ কি করবে না, একেবারে বের করবে না, সে সাময়িকের জন্য বের করবে যে ভাই এই নিচে লাইন কাজ করিস না, তারপরে তুই কন্টিনিউ কর। তার মানে এই 11 জন্য কিন্তু আইসি লেখাটা প্রিন্ট হবে না। তারপর 14 জন্য যাবে, 14 জন্য আইসি লেখাটা প্রিন্ট হয়ে যাবে। সো সে কি করতেছে, সে একবেলা ভাত দিচ্ছে না। আর ব্রেক কি করতেছে, একবারে বাড়ি থেকে বের করে দিচ্ছে। সো তুমি কোনো অপরাধ করলে তোমার কি, ধরো তোমার ফ্যামিলি যদি তোমার একবারে বাড়ি থেকে বের করে দেয়, এই কাজটা করবে হচ্ছে ব্রেক, যে লুপ থেকে একবারে বের করে দিবে। আর কন্টিনিউ কি করবে, কন্টিনিউ হচ্ছে তোরে একবেলা ভাত দিলাম না, এরকম আর কি বিষয়। সো কন্টিনিউ কি করতেছে, যে শুধু ওই ভ্যালুর জন্য নিচের লাইনগুলো রান হবে না, একটা জিনিস মাথায় রাখতে হবে। সো এখানে কয়বার প্রিন্ট হয়ে গেছে, একবার, দুইবার, তিনবার। সো আমরা যদি এমসিকিউ দেখি, সো এখানে কয়বার হবে, এখানে হবে 3 বার। যদি ব্রেকের পরিবর্তে আমরা কন্টিনিউ ইউজ করি তাহলে আইসি লেখাটা 3 বার প্রদর্শিত হবে। এখানে কি বলছে, কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ এবং প্রদানের নিয়মকে কি বলা হয়? এটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল কি, প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস, কিছু নিয়ম কানুন। ধরো তুমি কারোর সাথে কথা বললে কি, তুমি নর্মালি সালাম দাও, অনেকে কি করে হ্যান্ডশেক করে। সো এক কালচার থাকে। সো এই যে তার মানে ডেটা আদান প্রদানের ক্ষেত্রেও তোমার কি করতে হবে, একটা নিয়মকানুন মেনে চলতে হবে। এই নিয়মকানুনকে বলা হয় প্রোটোকল। সো নিয়মকানুন দেখলেই তুমি বুঝবা এটা হচ্ছে একটা প্রোটোকল। এখানে কি বলছে, সি ভাষায় গাণিতিক অপারেটর, অনেকগুলো অপারেটর আছে, কন্ডিশনাল অপারেটর, তারপর হচ্ছে রিলেশনাল অপারেটর, অনেকগুলো অপারেটর আছে। এর মধ্যে হচ্ছে গাণিতিক অপারেটর। এই গাণিতিক অপারেটর কি করা যায়, যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, ভাগশেষও করতে পারবা। ছোট বড় তুলনা করা যাবে না, ছোট বড় তুলনা করা যাবে না। এর জন্য কি ইউজ করতে হবে, রিলেশনাল অপারেটর ইউজ করতে হবে, যে তুমি যদি ছোট বড় তুলনা করতে চাও। সো 1 আর 3 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সো বইয়ে অনেকগুলো অপারেটর, 8টা অপারেটর আছে টোটাল। 8টা অপারেটরের এ টু জেড পড়ে ফেলতে হবে। যেমন হচ্ছে লজিক্যাল অপারেটর আছে, তারপর বিট ওয়াইজ অপারেটর আছে, সবগুলো জিনিস একটু ভালোভাবে অপারেটরের টপিকগুলো ভালোভাবে পড়ে ফেলতে হবে। সো 1 এবং 3 হচ্ছে অ্যান্সার। তারপর দেখো এখানে কি বলছে, আচ্ছা একটা দেওয়া আছে, এখানে বলছে যে এই অ্যাড্রেসটিতে বিভিন্ন অংশ কি কি আছে। দেখো এটা হচ্ছে একটা প্রোটোকল, যে এইচটিটিপি বলুক, এফটিপি বলুক, এটা হচ্ছে একটা প্রোটোকল। আর এটা কি www. একটা ওয়েবসাইটের নাম হচ্ছে abc.com, এটা হচ্ছে ডোমেইন নেম। তার মানে একটা ওয়েবসাইটের একটা নাম থাকে, এটা হচ্ছে ডোমেইন নেম। তার মানে এখানে প্রোটোকল আছে, ডোমেইন নেম আছে। এখন এরপর যদি থাকতো /হোম, তার মানে হোম পেজ, এই হোমকে আমরা বলতাম হচ্ছে ডিরেক্টরি বা পাথ। সো এটা হচ্ছে তখন কিন্তু ডিরেক্টরি থাকতো, যেহেতু এখানে এই হোম টোম কিছু লেখা নাই, তার মানে 1 আর শুধু 2 আছে। সো এটা হচ্ছে অ্যান্সার, 1 এবং 2।